এটি মূল্যায়ন করে দিচ্ছি। এখানে আমার মনে হয় প্রশ্নটি দেখার সাপেক্ষে সলভ করলে বেশি ভালো হতো। প্রশ্নের কপিটা তো মনে হয় দরকার। এটা এটা কত নম্বর ইয়ে? এখানে অ্যাসাইনমেন্টে বলা তো সাম্প্রতিক ঘটে যাওয়া বিশ্বের বেশ কয়েকটি বড় বড় ভূমিকম্পের কারণ, উৎস, ক্ষয়ক্ষতি সম্পর্কে একটা তালিকা প্রস্তুত করা। আর সেই তালিকা প্রস্তুত করার মধ্য দিয়ে ওই সমস্ত এলাকার ছবিও চাওয়া হয় আর কি, যেটা তোমার ইয়েতে চাইছে আর কি। আমি এখানেও দুই একটা দিয়েছি, তবে অনেকে নেট থেকেও চায় আর কি। তো সেগুলোর বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি, সেক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে তোমার করণীয় কি এই ব্যাপারে প্রতিবেদন। তো শিখন ফলে যেগুলো অর্জন হবে সেগুলো এখানে লেখা আছে। তো আমাদের মূল যে জিনিসটা দেখতে হবে তা হলো কি কি করতে হবে। তো সেখানে এই যে নির্দেশনাগুলো আছে সেটি প্রথমে যে কোনো 4টি দেশের ভূমিকম্পের কারণ, উৎস এগুলো উল্লেখ করতে হবে। প্রথমে সূচনা মানে কিছু সূচনা বক্তব্য থাকবে, আর ওই 4 দেশের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তালিকা চিত্র সহ, এই যে চিত্রের কথাটা বলছে তোমার মানে জেলা স্কুলের ওরা একবারে স্যারেরা চিত্রের কথা সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছে যে চিত্র দিতেই হবে। তো চিত্র তাদেরকে পরে দিতে হয়েছে আর কি, চিত্র সহ। তারপরে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করতে হয়েছে, যে অঙ্কন করে আবার দেখানো লাগছে যে কোন এলাকাগুলো ভূমিকম্প প্রবণ। এটা অনেক কঠিন একটা অ্যাসাইনমেন্ট আর কি। স্বেচ্ছাসেবী হিসেবে তোমার করণীয়, সে করণীয়র মধ্যে কি কি তথ্য নেওয়া যাবে? একটা পাঠ্যপুস্তক, একটা ইন্টারনেট, সংবাদ মাধ্যম, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে এই প্রতিবেদনের ধাপ অনুসরণ করে প্রায় 400 শব্দের মধ্যে প্রতিবেদনটি প্রণয়ন করতে হবে। শব্দ কমই আছে, মাত্র 400। এখন নির্দেশনার যে রুব্রিক্স, মূল্যায়ন নির্দেশনা, তো এটিতে প্রথম অংশের ফুলফিল নম্বর পেতে গেলে আমাকে 4টি দেশের কারণ, উৎস উল্লেখ করতে হবে। ক্ষয়ক্ষতির তালিকার দিক থেকে 4টি দেশেরই ক্ষয়ক্ষতির তালিকা চিত্র সহ দেখাতে হবে। মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে নম্বর পাওয়া যাবে যদি সঠিক মানচিত্র অঙ্কন ও 3টি বলয় চিহ্নিত করতে। এখানে বলয় মানে হলো কোন এলাকাগুলো মানে বাংলাদেশের ঝুঁকিপূর্ণর মধ্যে আছে সেটি দেখানো, সেটি মানে নানা আঙ্গিকে উপস্থাপন করা, যে এই এলাকাগুলো তোমার মানে ভূমিকম্প অবস্থা প্রবণ, এই এলাকাগুলো অপেক্ষাকৃত কম মানে ঝুঁকিপূর্ণ, সেগুলো দেখানো আর কি। এটার নাম হলো বলয় অঙ্কন করা। আর তারপরে হলো নির্দেশনা অনুসরণ করে তথ্য সমৃদ্ধ সৃজনশীল লেখা। তো এই মোটামুটি করলে তাহলে এখানে ফুলফিল 4 16 নম্বর পাওয়া যাবে। স্যার ওই তো হচ্ছে 4টি দেশের তালিকা উল্লেখ করলে চিত্রসহ ওই অংশটা বুঝতে পারিনি। না, এখানে তুমি যে দেশের কথা বলবা সে 4টা দেশের ভূমিকম্প যে ঘটছে সেটার প্রয়োজনীয় তথ্য তোমার নেট থেকেই সংগ্রহ করা লাগবে। করে নিয়ে, যেমন আমি এখানে একটা উৎস থেকে দেখাচ্ছি, এটাই যে আমার একমাত্র উৎস তা কিন্তু না। তুমি আরো বিভিন্ন উৎস থেকে মানে তুমি এই ভূমিকম্প বিষয়ক ধারণা নিবা, তোমার নিজের ধারণা, মূল বইটা পড়বে, সেখানকার ধারণা, সমস্ত ধারণা একত্রিত করে তোমাকে লিখতে হবে। আর চিত্র নেওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই নেটের সহযোগিতা নিতে হবে, কারণ নেট থেকে যে ছবিটা পাবা সেই ছবিগুলো তোমার প্রিন্ট করে বের করে ওটা অ্যাসাইনমেন্টের সাথে সংযুক্ত করতে হবে। স্যার মানে আঁকানো ছবি না? না, আঁকানো ছবি হলো ইয়েটা, মানচিত্রটা। কিন্তু এই যে ইয়েটা, এই যে দেখো ওই 4টি দেশের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তালিকা, সেগুলো চিত্র সহ বলছে। জি স্যার, সেটা আঁকানো না? না, ওটা আঁকানোর কথা বলিনি। তুমি তারপরে তোমার স্যারের সাথে কথা বলার সুযোগ থাকলে করো। আমি তো যেটা শুনলাম ওটা প্রিন্ট করা ছবি, প্রিন্ট করে ওখানে ওর সাথে দিয়ে দাও তুমি। তাছাড়া ক্ষয়ক্ষতি তো ওরলে জটিল ছবি কেমন আঁকাবা? আর আঁকানো হয়তো যাবে, জি কিন্তু অনেক কঠিন হবে তো। জি স্যার। আচ্ছা, আরেকটি বিষয় হলো কি, দেখো প্রত্যেকটি অ্যাসাইনমেন্টে যে কথাটি মানে কমন ভাবে আমাদেরকে বলতেই হয় ওই যে, সেটি হলো যে এই অ্যাসাইনমেন্ট গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝে দেওয়া হয়, একটি নির্দিষ্ট উত্তরের কাঠামোর আলোকে বুঝে দেওয়া হয়। কিন্তু
বারবার করে বলা হয় যে উক্ত উত্তরের কপি থেকে হুবহুব কপি করে কিছু না লিখে নিজের উপর ভিত্তি করে সমন্বয় করে উপস্থাপনটা ভিন্ন করতে হবে। এটা এটা এরকম বিষয় আর কি, যে তুমি ফিজিক্সের যদি একটি অঙ্ক করো, তো সেই অঙ্কের ভেতরের কাঠামোটা তো প্রায় একই হবে, কিন্তু প্রশ্ন হলো যদি যদি 10 জন ছেলে বা মেয়েকে যদি অঙ্ক করতে দেওয়া হয়, এই অঙ্কটির উপস্থাপনটা কিন্তু 10 রকম হবে। কোনো না কোনো জায়গায় সেমিকোলন দামি দাড়ি কমা হলেও কিন্তু কম বেশি থাকবে, লেখার মধ্যে কম বেশি থাকবে, কিন্তু ক্যালকুলেশন অ্যান্সার প্রায় একই হবে। তো এইটাই হলো মানে মূল বিষয়, যে যখন দেখা যাবে যে একজনের লেখার সাথে আর একজনের লেখা হুবহুব এক, তখনই কিন্তু সেটিকে কপি বলে ধরে নেওয়া হবে। আর এই কপি ব্যাপারটা নিয়ে মানে প্রশাসন থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে বারবার সতর্ক করা হচ্ছে। ছেলেমেয়েরা অনেকেই ভাবতেছে এটা খুব জটিল বিষয়, আসলে মোটেও জটিল বিষয় না। এটা মানে ধারণা, যেমন আমি তোমাকে পড়াচ্ছি, তুমি আরো নেট থেকে আরো ধারণা নিতে পারো, নিয়ে সেগুলো সমন্বয় করে তুমি তোমার নিজের মেধা খাটিয়ে সেটি লিখবা। তাহলে কি হবে, লেখাটা হবে ইউনিক, এবং এই লেখাতে তুমি ফুল নম্বর পাওয়ার একবারে সমূহ সম্ভাবনা থাকবে। আর যখনই লেখাটা হবে কোনো একটা অ্যান্সারের হুবহুব কপি, তাহলে সেখানে তোমার নম্বরটা কিন্তু কমে যাবে। কারণ তুমি যেমন যে আমি এখানে যে একটা অ্যান্সার শিট দেখাচ্ছি, এখন তুমি যদি মনে করো যে আমি তো অ্যান্সার শিট স্যারের এখানে পড়লামই, তাহলে ওইটা থেকে যা পড়লাম সেটাই আমি হুবহুব লিখবো, না। সেটি করতে গেলে সমস্যাটা হবে, এই অ্যান্সার শিটের মতো আরো অনেক অ্যান্সার শিট হয়তো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনোটাই তুমি হুবহুব যদি অনুসরণ করো, সেখানে মুশকিলটা হবে তোমার উত্তরটা হাজার হাজার ছেলে মেয়ের সাথে মিলে যাবে। আর মিলে যাওয়ার অর্থ হচ্ছে যে যদি কোনো কারণে তোমার খাতাটাই বোর্ডে যায়, আর বোর্ডের যদি ওনাদের রিসার্চে যদি এটি প্রমাণ হয় যে তোমার খাতাটা এরকম মানে ডুপ্লিকেট খাতা, তাহলে দেখা যাবে যে পুরো নম্বরের ওপর কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব পড়ে যাবে। সে কারণের জন্য আমার কথা হলো যে আহ ধারণা নিতে কোনো সমস্যা নাই, এই নোটটি দেওয়া হচ্ছে ঠিক ধারণা নাও, তুমি আরো কিছু ভিডিও দেখো, সেখান থেকে ধারণা নাও, তুমি গুগল থেকে সার্চ করে উইকিপিডিয়ায় যাও, সেখানে গিয়ে দেখো যে ভূমিকম্পের ওপর সেখানে কি কি তথ্য আছে। বাংলা উইকিপিডিয়াও আছে, যেখানে বাংলাতে একবারে ফুলফিল তথ্য দেওয়া আছে, প্রয়োজন হলে ওখান থেকেও কিন্তু কপি পেস্ট করে অনেক তথ্য নেওয়া যায় কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, ওখানে দেখবা ছবির অংশ তুমি পাওয়া। তো আমরা আমাদের দেশেতে উইকিপিডিয়ার ব্যবহার খুব বেশি নাই, হ্যাঁ, এটা অনেকে করেও না আর কি। তো আমি আবার এটা মানে ডিজিটাল মার্কেটিং এর ওই উম, মানে কোর্সের পড়াগুলো করতে গিয়ে উইকিপিডিয়ার ইয়েটা দেখছি। তবে এটি ভালো প্র্যাকটিস আমিও করার সুযোগ পাইনি বা এখনো করিনি, কারণ হলো যে এই যে এইদিকে নানান ব্যস্ততায় হয়তো সেটি অত ভালো করে করার সুযোগ আমারও হয়নি। তবে আমি প্রক্রিয়াগুলো দেখছি আর কি, এই যে গুগল ম্যাপিং করে অনেক তথ্য বের করা, উইকিপিডিয়া থেকে অনেক সার্চিং তথ্য বের করা, আরো অনেকগুলো সাইট আছে যেখান থেকে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর তথ্য বের করতে পারি, এবং সেখান থেকে অনেক তথ্য কিন্তু কপি পেস্ট করে নিয়ে আমরা তথ্য সাজাই নিতে পারি। তা কাজে আমি তোমাকে শুধু তথ্য সোর্স গুলো বলতেছি, যে তুমি সমন্বয় করে অ্যান্সারটা নিজের মতো করে সাজাবা যাতে করে এটি ইউনিক হয়। এটাই আমার মূল বক্তব্য। নট অনলি এটা শুধু বিশ্ব পরিচয়ের জন্য না, এটি সমস্ত বিষয়ের জন্যই প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমার মূল পড়ায় আমি ফিরতেছি। তাহলে সূচনার যেটা উপস্থাপন হবে সেটি কি? সেটিতে বলা হয়েছে পৃথিবীতে যে নানা রকম বিপর্যয়গুলো হয়, তার মধ্যে কিছু বিপর্যয় হয় যে 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 বিপর্যয়গুলো থেকে মানুষ কিন্তু কোনো না কোনো ওয়েতে প্রোটেকশন নিতে পারে, শেল্টার নিতে পারে, সেটি থেকে সে সতর্ক হতে পারে। কিন্তু ভূমিকম্প এটা এমন একটা বিপর্যয় যেটা থেকে পূর্বাভাস দেওয়া, সেখান থেকে মানুষের মানে কি বলা হয় মুক্তি পাওয়া, এটি বলতে গেলে অনেকটাই অন্যান্য দুর্যোগ থেকে ভিন্ন রকম। কারণ দেখো, তোমাকে যদি বলা হয় যে বাংলাদেশে উপকূলীয় এলাকায় সাইক্লোন আসতেছে, বা এর আগে যে বিভিন্ন ঝড় বিভিন্ন নাম নিয়ে আসলো, তাতে কিন্তু অন্তত 2-3 দিন মানুষ সময় পেয়েছে, তাদের জানমাল রক্ষার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে। এতে করে তারা হয়তো ওই ঝড়টাকে আটকাতে পারেনি, বাট ক্ষয়ক্ষতিটা তো কম হয়েছে, তাই হয়নি? জি কিন্তু স্যার, আমাদের কাছে কি এরকম পূর্বাভার কোনো একটা ঘটনা আছে যে কালকে আমাদের অমুক এলাকায় ভূমিকম্প হবে, মানুষজন আপনারা সবাই ঘর বাড়ি ছেড়ে আসে আর এক এলাকায় না স্যার, বসবাস করেন, এটি কি বলা সম্ভব? না সম্ভব স্যার। না। যেহেতু এটি করা যাবে না, সে কারণের জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু এই এটি একটি আকস্মিক
দুর্ঘটনা হিসেবে ধরে নিয়ে এইটুকু প্রস্তুত থাকতে হবে যে আমি যেখানে বসবাস করছি সেখানেও এটি হতে পারে। এটি মহান আল্লাহ তাআলার কাছ থেকে দেওয়া একটি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। সুতরাং এটি কখন কোথায় ঘটবে এটি বলা একেবারেই অসম্ভব। তো এই কারণের জন্য আমরা এই আকস্মিক এবং ক্ষণস্থায়ী এই ধরনের আহ মানে দুর্যোগ যখন চলে আসে, যার প্রভাবটা কিন্তু হয় দীর্ঘস্থায়ী। মানে আঘাতটা হয় ক্ষণস্থায়ী, কিন্তু প্রভাবটা কি হয়? দীর্ঘস্থায়ী। কখনো কখনো কিন্তু একটা বড় ভূমিকম্প হয়ে যাওয়ার পরে অনেকগুলো ছোট ছোট ভূমিকম্প হয়, যেটাকে বলা আফটার শক, জি স্যার। এবং সেখানেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো এক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো আমাদের যে বাসভূমিগুলো নির্মাণ করতে হবে এটিকে যথেষ্ট ভূমিকম্প সহায়ক করে করা উচিত। কারণ আমি এমন একটা মানে বাসভবন নির্মাণ করলাম যেটি ভূমিকম্প সহায়ক নয়, এটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেখানে জানমাল তো নষ্ট হবে, তার সাথে আমার সম্পদটাও ধূলিসাৎ হয়ে যাবে। তা কাজেই আমাদের সে ব্যাপারটার দিকে সবার নজর দেওয়া উচিত। কারণ প্রথম তো আঘাত হানে তো আমাদের বাসভূমির উপরেই, তারপরে তো অন্যান্য ক্ষতিগুলো। এখন এরপরে যেটা আছে, এই যে 4টি দেশের ভূমিকম্পের কারণ এবং উৎস, যেটা চাওয়া হয়েছে আর কি, সূচনা বক্তব্যের পরের অংশ আর কি। তুমি প্রশ্নে যদি লক্ষ্য করো তাহলে এটি দেখতে পাবা যে প্রশ্নে কিন্তু সেটিই আছে, যে 4টি দেশের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তালিকা চিত্রসহ বলা হয়েছে এখানে। আমরা যদি এই অংশটা দেখি আর কি, এটা এই যে 4টি দেশের ভূমিকম্পের কারণ ও উৎস, এগুলো এই এখন এই 4টা দেশের তালিকা এবং অন্যান্য অপশনে কথাগুলো শুরু হবে। কারণ প্রথমে দেখাতে হবে 4টি দেশের ভূমিকম্পের কারণ কি, তার উৎস কি। তারপরে সেকেন্ড স্টেপে যা কি করতে হবে, ওই 4টি দেশেরই ক্ষয়ক্ষতির তালিকা দেখাতে হবে। তাহলে আমরা এই দুইটা স্টেপ আগে একটু খুঁজে দেখি যে সেটি যথাযথভাবে আছে কিনা, বা সেটিতে আরো কি করা যেতে পারে। তো প্রথমে 4টি দেশের মধ্যে প্রথমে দেওয়া আছে চিলির ভূমিকম্প। এটা 22শে মে 1960 সাল এ পর্যন্ত রেকর্ড করা বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্প ছিল এটি। এটা 1960 সালের 22শে মে চিলির প্রায় 100 মাইল এলাকা জুড়ে ভূমিকম্পটি হয়, এবং রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 9.5। এই ভূমিকম্পটা চলেও আবার কিন্তু প্রায় 10 মিনিট ধরে। তাহলে চিন্তা করো যে কত ভয়াবহ একটা ঘটনা সেখানে ঘটছে। এত ব্যাপক মাত্রার ভূমিকম্প, সেটাও চলছে হলো 10 মিনিট ধরে। স্থানীয় সময় বিকাল 3টা 11 মিনিটে এই ভূমিকম্পটা শুরু হয়েছিল। এই ভূমিকম্পর উৎস হিসেবে কেন্দ্রস্থল ছিল চিলির রাজধানী যে স্যান্টিয়াগো আছে, সেখান থেকে প্রায় 570 কিলোমিটার দূরে লুমাকো শহরের কাছে। এখন এখন ক্ষয়ক্ষতির বিষয়টা বলা হচ্ছে। ক্ষয়ক্ষতি, এই চিলির এই ভূমিকম্পে প্রায় 1600 লোক নিহত হয়, আহত হয় প্রায় 300। আমি আবারও বলেছি এই হিসাবগুলো কিন্তু সরকারি। বেসরকারি হিসেবে কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি হবে। এখানে প্রায় 20 লক্ষ লোক গৃহহীন হয়। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $550 মিলিয়ন। ভূমিকম্পের পর পুয়ের্তো সার্ভে নামক একটি সমুদ্র বন্দর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। চিলি এটি সমুদ্রের তীরবর্তী একটি দেশ, এবং এখানে আরেকটা কথা হয়তো উল্লেখ করা হয়নি, সেটি তুমি করতে পারো, এটি নেট থেকে আরো দেখো তথ্য। এই ধরনের ভূমিকম্প হলে সেখানে কিন্তু সুনামি ঘটে, মানে সাগর থেকে অনেক বড় বড় ঢেউ এসে সেটা কিন্তু জি ব্যাপক স্যার। ব্যাপক ভূমিকম্পের পর কিন্তু তো ক্ষতিগ্রস্ত। ভয়াবহ হ্যাঁ, সুনামি খুবই স্বাভাবিক ঘটনা। ইয়েস। এরপর আছে ভারত মহাসাগরের ভূমিকম্প, যেটি 2004 সালে 26শে ডিসেম্বরে ঘটে। সেখানে বলা হচ্ছে যে 26শে ডিসেম্বর ভারত মহাসাগরের পাশে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলে ধরে নেওয়া হয়, এবং এই বিপর্যয়ে প্রায় এটির মাত্রা ছিল হলো 9.1 মাত্রার ভূমিকম্প রিক্টার স্কেলে, এবং এটিও প্রায় 10 মিনিট স্থায়ী ছিল। সমুদ্র গর্ভের প্রায় 30 কিলোমিটার নিচ থেকে এটি তৈরি হয়। এই ভূমিকম্পের ফলে সুনামিতে এশিয়া এবং পূর্ব আফ্রিকার প্রায় 14টি দেশের প্রায় 2 লক্ষ
30,000 জন লোক মারা যায়। সুনামি যখন হয় তখন কিন্তু কি হয় জানো, তখন এলাকার পর এলাকা, শহরের পর শহর একে পুরোটা পানির নিচে চলে যায়। হঠাৎ করে দেখবা যে রাস্তাঘাটে পানি উঠে সমস্ত গাড়ি ঘোড়া সব ভেসে নিয়ে চলে যায়। এই জন্য সুনামিতে কিন্তু আহ লক্ষ লক্ষ মানে প্রাণ হানি ঘটা বা তা জানমালের ক্ষয়ক্ষতি ঘটা বা আহত বা নিহত হওয়ার কিন্তু ঝুঁকি তৈরি হয়। হ্যাঁ, সুনামি কিন্তু খুবই বিপর্যয়কর একটা দিক। সুনামিতে কি হয়, সমুদ্র থেকে যে উঁচু উঁচু ঢেউয়ের যে অংশগুলো, অর্থাৎ প্রচুর প্রচুর পানিগুলো যখন স্থলভাগের দিকে উঠে চলে আসে, তখন এই পানিগুলো আটকানোর কিন্তু আর কার্যত তেমন কিছু থাকে না। তো ইন্দোনেশিয়ার যে মৎস্য কারখানা প্রায় তার তোমার 60% এই সুনামিতে ধ্বংস হয়ে যায়। প্রায় $10 মিলিয়ন ক্ষতি সেখানে হয় আর কি। এখানে একটা ছবি নেট থেকে নিয়ে দেওয়া হয়েছে আর কি। তো এরপর জাপানের ভূমিকম্প। তো জাপানের ভূমিকম্পটা এটা আমরা হয়তো অনেকেই শুনে থাকবো যে জাপান হলো ভূমিকম্পেরই দেশ, যে দেশে জি স্যার। প্রতিদিন বেশ কয়েকবার করে ভূমিকম্প প্রতিনিয়ত হয়, এবং ভূমিকম্প ওদের এতটাই মানে স্বাভাবিক একটা বিষয় যে ওরা ভূমিকম্প নিয়ে কিন্তু কখনো দৌড়াদৌড়ি ছুটাছুটি করে না। আর তাদের দেশে যে মানে বাসভূমিগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু স্টিল ফ্রেম বিল্ডিং, এবং এগুলো ভূমিকম্প সহায়ক, অর্থাৎ জি স্যার। ভূমিকম্পে এরা কিন্তু সহজে ক্ষতিগ্রস্ত হয় না। স্যার ভারত মহাসাগরের যে ভূমিকম্পটা সেখানে না একটা অংশ একটু বুঝিনি। হ্যাঁ বলো। স্যার ওই তো ওটা কি হচ্ছে মানে ভারত মহাসাগর উৎপত্তিস্থল আর হচ্ছে আশপাশের দেশগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়েছিল নাকি কোনো একটা নির্দিষ্ট দেশ? না, এখানে সমুদ্রে যখন সুনামি হয়, সুনামিটা কিন্তু তোমাকে বুঝতে হবে, সুনামি হওয়ার অর্থ হচ্ছে কি এই সমুদ্রের যে তলদেশ সেটা সাময়িকের জন্য উপর মানে তাদের একটু উচ্চতাটা উপর দিকে উঠে আসে। যখন ওই সমুদ্রের তলদেশে যখন তুমি একটা গামলায় পানি আছে মনে করো, সেই গামলাটা যদি তুমি দুই দিকে মানে ঝোল দাও পানি থাকা অবস্থায়, তখন পানিগুলো কি দুই দিকে উপচে পড়বে না? জি স্যার। তো সমুদ্র তো একটা ছোটখাটো গামলা না, ওটা তো বিশাল কিছু। আর সমুদ্রের এই তলদেশের অংশটির মধ্যে যখন ওই ঢেউটা খেলে যায়, ঠিক আছে, একটা তরঙ্গের মতো ঢেউ খেলে যায়, তখন ওই সমুদ্রের তলদেশের অংশটি কিন্তু উঁচু হয়ে ওঠে। তখন উঁচু হয়ে উঠলে কি হয়, মানে লক্ষ লক্ষ টন পানি ওই মানে চারদিকের তীরবর্তী এলাকার দিকে ছোটে তখন। আমি এটা একটা ছবি এঁকে দেয়, কারণ এটা আমি সুনামির উপরে আমি কিছু ইয়ে দেখছি তো অনলাইনের কিছু প্রোগ্রাম বা ইয়ে আমার দেখার সুযোগ হয়েছিল, আমি সেখান থেকে তোমার ধারণাটা দিচ্ছি। এটা হলো মনে করো সমুদ্রের কাঠামোটা তো এইরকম, এই সিস্টেম কিন্তু মানে এই যে এটা যেটা আঁকা আছে এটা স্থলভাগ, এই যে এই সমুদ্রের পানি আছে তো এইখানে এরকম না, বিষয়টা কি এরকম না সমুদ্র? জি স্যার, জি স্যার আচ্ছা, এরকমই। তা এখন এই তলদেশটা যদি এরকম উপর দিকে যদি ঢেউ খেলে উপর দিকে ওঠে তাহলে কি হবে? ও আচ্ছা, মানে হচ্ছে পানিগুলোও তো উপরে একদম। তা পানি তলে উঠতে যাবে না? এই যে এই যে তলদেশটাই উপর দিকে উঠে গেল, জি সেটি স্যার। হয়তো আবার নিচের দিকে নেমে যাচ্ছে। একটা ঢেউ, এটা একটা ঢেউ হয়, এরকম একটা ঢেউ হয়। তা তলদেশে যখন এই ঢেউটা খেলে তখন এই যে পানিগুলো যে উপর মুখে উঠলো, সেই পানিগুলো এত বেগ নিয়ে ছোটে, মানে কি বলবো, একটা অসম্ভব গতি নিয়ে কিন্তু তারা তীরের দিকে ছুটে আসে, চারদিকের তীরের দিকে, মানে ওই যে এলাকায় হয় ওর চারদিকে তখন পানি ছুটতে থাকে, একদিকে না। পানি কি আর পানি কি বলে বলে ছুটবি যে আমি একদিকে যাবো আর একদিকে যাবো না? পানি না তো স্যার। মনে করো যে তুমি নিজেই দেখো না, এই অংশটা যদি উঁচু হয়ে ওঠে, এই যে তলাটা যদি এরকম উঁচু হয়ে ওঠে, তখন পানি তো এই মানে আমি বলবো যে দিক বিদিক ছুটা শুরু করবে। তলা উঁচু হয়ে উঠলে মানে কি, সমুদ্রের তলা উঁচু হওয়া মানে কি বলতো, তো একটা পাহাড়ের মতো কিছু হয়ে যাওয়া আর কি। তখন ওই যে তোমার লাখ লাখ টন পানি চতুর্দিকে যখন ছুটে যায়, তখন এই যে এই এলাকা, এই যে সমুদ্রের তীরবর্তী এই শহর নগর বন্দর সমস্ত কিছু একবারে শেষ হয়ে যায়।
আর মানুষ তো মনে করো যে পালানোরও সুযোগ পায় না, কারণ মানুষ যে গতিতে গাড়ি নিয়ে পালাবে, সমুদ্রের ওই পানির ওই ছুটে আসা পানির গতি তার চেয়ে অনেক অনেক গুণ দ্রুত। ঠিক আছে। আর হ্যাঁ, আগে থেকে যদি সুনামির সতর্কতা জারি করে সেক্ষেত্রে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক কমে যায় আর কি। তো সব ক্ষেত্রে তো এটি হয়তো করার সুযোগ থাকে না। আশা করি ব্যাপারটা কিছুটা ধারণা আসছে তোমার। জি স্যার। আচ্ছা, জাপানের ভূমিকম্প নিয়ে এখন কথা বলি। তো জাপানের ভূমিকম্প এটি 2011 সালের 11ই মার্চ দুপুর 2:46 জাপানের উত্তর পূর্বাঞ্চলের টেকুকু উপদ্বীপে স্মরণকালে যে ভয়াবহ মানে ভূমিকম্প হয়েছিল সেটির রিক্টার স্কেলের মাত্রা ছিল 9। ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল এটা প্রায় 5 মিনিট, এটা একটু কমই ছিল। তো ভূমিকম্পের উৎসস্থল এর কেন্দ্রস্থল ছিল তোমার হলো ওই টুকুহু থেকে প্রায় 130 কিলোমিটার দূরে। ক্ষয়ক্ষতির পরিমাণ, সেখানে সুনামি ঘটছে, সুনামি হওয়া মানে কিন্তু বিশাল মৃত্যুযজ্ঞ তৈরি হবে। এখানেও প্রায়, জাপান একটা উন্নত দেশ, তারপরেও দেখো প্রায় 15,881 জন লোকের মৃত্যু হয়। তুমি হয়তো আর একটা জিনিস নেটে সার্চ দিলে দেখতে পাবা, জাপান কিন্তু এই সুনামি থেকে বাঁচার জন্য অনেক এলাকাকেই তারা প্রায় 40-45 ফিট উঁচু বিশাল বড় প্রাচীর দিয়ে কিন্তু ঘিরে ফেলছে। মানে সমুদ্র তীরবর্তী এলাকায় ওই পুরো মানে ওর যে এরিয়া এলাকা, সেই এলাকাটা ওইভাবে ঘিরে ফেলছে। আমি আমি নেটে দেখলাম যে কয়েকদিন আগে, নেটে সার্চ দিলেও তুমি হয়তো পাবা এটা। ওরা ঘিরে ঘিরে ফেলছে এবং সেখানে প্রচুর পরিমাণে আর্থিক ব্যয় করে তারা এই কাজটা করতেছে আর কি। তো জাপানের এই যে মানে সুনামিতে যখন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হয়, প্রায় 3টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হয় এবং সেখানে বিস্ফোরণ ঘটে। এতে করে প্রায় 36 মিলিয়ন, না কিন্তু এটা বিলিয়ন ডলার, মানে 100 কোটিতে হয় 1 বিলিয়ন ডলার কিন্তু এটা। তো এইরকম তার মানে 3600 কোটি বিলিয়ন, মানে 3600 কোটি ডলার আর্থিক ক্ষতি হয়। তা বাংলাদেশের রিজার্ভ ভান্ডারে এ পর্যন্ত শুনেছিলাম প্রায় 4,500 কোটি টাকা, 4,500 কোটি ডলার আছে। তাহলে আর সুনামিতেই প্রায় 3600 কোটি ডলার ক্ষতি হয়। তাহলে চিন্তা করো কত ক্ষতির পরিমাণটা কত। তা কাজে এই যে মানে বিপর্যয়ের ক্ষতি, এটি কিন্তু বিশাল। জি স্যার। আচ্ছা, এখন এই ভূমিকম্পের কারণ সমূহ, ওখানে কিন্তু বলা আছে ক্ষয়ক্ষতির পরে কিন্তু কারণ নিয়ে আলোচনা করতে হবে। তো কারণ নিয়ে আলোচনা করার আগে আমি কারণের কিছু কিছু জায়গা একটু দেখাই তোমাকে। স্যার 4টা দেশের কথা ছিল না? এখানে কয়টা দেশ আছে, কয়টা দেশ আলোচনা স্যার হলো? যতদূর সম্ভব 3টা, চিলি, তারপরে যে ভারত মহাসাগর আর জাপানের। তাহলে মনে হয় একটা, তুমি আর একটা তাহলে নেট থেকে নিও। 4টে দেশ লিখতো, একটা চিলি, ভারত মহাসাগর, জাপান। হ্যাঁ ঠিকই, ঠিক, ইউ আর রাইট। তাহলে একটা দেশ ছাড়া পড়ছে, একটা দেশ ছাড়া পড়ছে। তুমি আর একটা দেশ তাহলে ইয়েতে নেট থেকে নিও। জি স্যার। আচ্ছা হোক। এখানে আমি যেটা বলতেছি, পৃথিবীর যে ইয়েটা আছে, চারদিকের যে অবস্থানটা আছে, এটা আমি যদি পৃথিবীর ছবিটা ইয়ে থেকে নেই, এটা ওপর দিয়ে এর প্লেট বসানো আছে। এই প্লেটের কাঠামোটা আছে এরকম। এটা ধরো একটু কালার, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, আবার তার উপর দিয়ে এটা একটা প্লেট, এরকম করে প্লেট বসানো আছে। এই প্লেটগুলো এই প্লেটগুলো যাতে করে একটা আর একটার সাথে আটকে থাকে, তার জন্য আবার এই ভিতর থেকে পাহাড় এরকম করে গুঁজে দেওয়া আছে। এই যে এই সিস্টেম, এই যে আমি যেভাবে আঁকাচ্ছি, আমি হয়তো পাহাড় কয়েকটা কয়েকটা আঁকাচ্ছি কারণ এখানে তো পৃথিবীতে আর অত বড় করে আঁকাইনি। এই যে এই প্লেট গুলোকে আটকে রাখছে ওই পাহাড়ের অংশ, মানে এটা হলো যেরকম আমরা কি করি, ধরো
পেরেক ঠুকি যেরকম। হ্যাঁ, এই যে পেরেক দিয়ে অন্তরে দূরে আটকে দেয়, এটা পাহাড় গুলো এরকম পেরেকের মতো। এটা আমাদের ধর্মপুস্তকেও আছে, দেখো বিবরণটা। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো এই প্লেট গুলো যদি নড়াচড়া করে, একটু আপ ডাউন করে, তাহলে কিন্তু ওই ভূমিকম্পের, অথবা অনেক সময় আস্তে 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 নড়ে এই প্লেট গুলো একদিকে চাপ খায়া থাকলো। তো তুমি দেখো একটা লোহার স্প্রিং বা লোহার পাতকে তুমি এরম করে বাঁকিয়ে এক জায়গায় ইনকে রেখে দিলে, তো ও যে বাকি আছে ও খালি করছে, তো আমি এখানে খালি সরার সুযোগ পাই না, দেখ জি তোমাকে দেখিয়ে স্যার, দেবো। মানে সুযোগ দেওয়ার সাথে সাথে একদম হ্যাঁ, ওই যখনই নড়াচড়ার সুযোগ পাবি তখনই পুরো অংশ নড়ে তুলবি। তা আমি এর পরেও বলতেছি যে এখানে প্রাকৃতিক বিষয়, এটা ওই নড়াচড়ার জন্য যে শক্তির অবমুক্ত হওয়াতে এটা কম্পন তৈরি হয়, যে সেই বিষয়গুলো এখানে কিন্তু আছে। তো এটার এখানে আলোচনা আছে, তুমি দেখো এই যে এখানকার ক্ষেত্রে প্রধান প্রধান কারণের মধ্যে যে ফলক বা প্লেট দ্বারা তৈরি, এই সমস্ত প্লেটের যখন সঞ্চালন হয় তখন এটি ঘটে। আরেকটি হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আমরা তো জানি পৃথিবীর তা সৃষ্টির মুহূর্ত নিয়ে আমাদের যে ইয়েটা আছে, সেটি প্রথমে গ্যাসময় একটা পিণ্ড ছিল, সেটি ঠান্ডা হয়ে হয়ে একটা অংশ তরল হয়েছে, আর বাকি অংশ কঠিন হয়েছে। কিন্তু বহিরাবরণ কঠিন হলেও বা তরল হলেও ভিতরের অংশটা এখনো কি সেই টকবক করে ফুটতেছে। সেই টকবক করে ফুটন্ত অংশগুলো থেকে যখন পৃথিবীর কোনো দুর্বল অংশ, মানে ভূপৃষ্ঠের অংশ দিয়ে তোমার ওই লার্ভাগুলো বের হয়ে আসে, তো এই লার্ভাগুলো যখন বের হয়ে আসে তখন আমরা সেটাকে বলি অগ্নেয়গিরির অগ্নুৎপাত। তো এই এই অগ্নুৎপাতের সময়ও কিন্তু এই প্লেটগুলোর মধ্যে কিন্তু কম্পন তৈরি হয়, সেটির কথা বলা হচ্ছে। আর অপ্রধান কারণগুলো বলার মতো হচ্ছে হলো কি, শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজ তৈরি হওয়া। তুমি তোমার কাছে একটা সাদা কাগজ নিয়ে কাগজের দুই প্রান্ত থেকে একটু চাপ দিবা, চাপ দিলে দেখবা যে ওই কাগজটা তোমার এরকম ভাঁজ ভাঁজ হয়ে যাবে। এটা আমরা পড়ছি হলো তোমার ভূগোলে ভঙ্গিল পর্বত। এই যে আহ মানে এইরকম এইরকম ভাঁজ ভাঁজ হয়ে যাবে। এই ভাঁজ ভাঁজ হয়ে যাওয়াতে এই স্তরগুলো, যেটা উঁচু হয়ে গেল সেটা পর্বত, আর যেটা নিচু হয়ে গেল সেটা হলো উপত্যকা, এরকম তৈরি হয়। এই মানে একটা চাপ খাওয়া আর কি, দুই দিক থেকে চাপ খায়, চাপ খেয়ে কিন্তু এরকম অপশনটা তৈরি হয়। তো সেটার কথা বলা হচ্ছে এখানে, যে শিলাতে ভাঁজ তৈরি হওয়া। এই যে শিলাতে ভাঁজ তৈরি হওয়া এবং শিলাচ্যুতি মানে শিলাটা ওখান থেকে ধসে পড়া। এটা 1935 সালের বিহারে আর 1950 সালে আসামে এই ধরনের, এই কারণে ভূমিকম্প হয়। তাপ বিকিরণ, ভূত্বকে তাপ বিকিরণ করলে সেখানে ফাটলের সৃষ্টি হয়, ভাঁজের সৃষ্টি হয়, সে থেকে ভূমিকম্প হতে পারে। ভূগর্ভস্থ বাষ্প, এখানে আমরা জানি যে ভূগর্ভের অভ্যন্তরে প্রচুর তাপ আছে। তোমার মনে আছে কি, ওই যে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে পড়ছিলে যে জি স্যার, ভূগর্ভের অভ্যন্তরে যে জিওথার্মাল থার্মেলটা, এনার্জি হ্যাঁ দিয়ে জিও হচ্ছে। থার্মাল যে বিষয়টি আছে, তো এর ফলে কিন্তু প্রচুর বাষ্প তৈরি হয় এবং এই বাষ্পগুলো নিম্ন দিকে তখন নিম্ন আহ, ভূ ভূপৃষ্ঠের বিভিন্ন ফাটলে অবস্থানে যখন ধাক্কা দেয়, তখন কিন্তু সেই ভূমিকম্পটা হতে পারে। ভূগর্ভের অভ্যন্তরে চাপ বৃদ্ধি পাওয়া, হঠাৎ করে চাপের হ্রাস বৃদ্ধির ফলে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। আর লাস্ট হিসেবে দেখানো হচ্ছে হিমবাহ। হিমবাহটা হয় কি, বিশেষ করে মেরু এলাকায় লাখ লাখ টন বরফ যখন সমুদ্র, ইয়া তোমার হলো ওই যে পাহাড়ের গা বেয়ে বেয়ে নিচের দিকে চলে আসে, এটি হঠাৎ করে হয়তো নিচে ধসে পড়লো। তো ওখানে তোমার সামান্য কোনো কিছু ধসে পড়লো, তাতেই হয়তো দেখবা যে কোনো একটা এলাকা কেঁপে ওঠে। আর এখানে এখানে হয়তো একটা বিশাল বড়, মানে বরফখণ্ডের অংশ যখন ধসে পড়ে, তখন ওই এলাকা কিন্তু প্রকম্পিত হয়ে ওঠে এবং সেখানে তার কারণের জন্য ওই শিলার ভিতরে যে শক্তিগুলো জমে থাকে, সেই শক্তিগুলো মুক্ত হয়ে কম্পন তৈরি করে। তো এই মোটামুটি তোমার হলো ভূমিকম্পের কারণগুলো বলা হয়েছে। এখানে সেই ছবি দেওয়া আছে যে ছবিতে বাংলাদেশের ভূমিকম্পন প্রবণ এলাকাগুলোকে দেখানো হয়েছে। সেই দেখানোর মধ্যে প্রবণ এলাকা যেটা, সেটা হলো তোমার ওই যে ওটাকে জালির মতো দেখানো হয়েছে, সিলেট। সিলেট সহ পূর্বাঞ্চলের যে এলাকা দেখো ওখানে আছে, এই কিছুদিন আগে শুনলে না বাংলাদেশে সিলেটে বারবার ভূমিকম্পর ইয়ে হচ্ছে, জি কম্পন, স্যার। হ্যাঁ ছোটখাটো ভূমিকম্প।
সেটি দেওয়া আছে। এটি মূলত তোমাকে একটু আঁকায়ে নিতে হবে, এটা অঙ্কনের কথাই বলা আছে। এখন স্বেচ্ছাসেবক হিসেবে এর করণীয় কাজটি কি আসলে, সেটি নিয়ে আলোচনা। তো এটি এই স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকম্প এমন একটা দুর্যোগ, সেটি আগে থেকে সংকেত দেয় না, আর আমরা এখান থেকে বাঁচার উপায়ও জানি না। সুতরাং আমাদের প্রথম কাজ হলো এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকা এবং মনে মনে ঠিক করে রাখা যে এই ভূমিকম্প যখনই শুরু হবে তখনই আমাদের যেন এই ধরনের প্রস্তুতিটা আগে থেকে রেডি থাকে। মানে বিষয়টা এরকম যে এই বিপদটা এনি টাইম আসছে, আমি এটার জন্য আগে থেকে রেডি করে রাখি। বাড়ি বা কর্মস্থলের এমন কিছু জায়গা চিহ্ন করে রাখা লাগবে যে ভূমিকম্প শুরু হলে যেন আমরা সেখানে গিয়েই আশ্রয়টা নিতে পারি। আগে থেকে শুকনো খাবার, পানি, টর্চ লাইট, ফোন, জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রীগুলো হাতের কাছে রাখা লাগবে, যে ভূমিকম্প হয়ে হঠাৎ কোনো বিপর্যয় কিছু ঘটলে যেন এই জাতীয় জিনিসগুলো আমাদের হাতের কাছাকাছি কিছু থাকে। দেয়ালের ঝুলানো ভারী ছবি, আয়না বিছানা থেকে দূরে রাখতে হবে। এর কারণটা কি? এর কারণটা হলো দেয়ালটা যখন তোমার মনে করো কাঁপা শুরু করবে, তখন ওই ওই ছবি তারপর আয়না এসে তোমার কিন্তু নিচে আহ পড়ার সম্ভাবনা। হ্যাঁ, বিছানা থেকে কথা, কারণ কেউ হয়তো শুয়ে আছে, এটা রাতের বেলা হবি না দিনের বেলা হবি এটা বলে হবি না, কারণ জি এগুলো স্যার, এসে কিন্তু এই ওই অবস্থাটা মানুষের উপর খুবই পড়বে, রিস্কি। এটাই। আলমারি আলমারি সহ শোকেস এগুলোর ওপরে কোনো ভারী জিনিস, আলগা জিনিস অনেকে রাখে না, এটা রাখা যাবে না, কারণ ওগুলোর কম্পন শুরু হলে তো ওইগুলোই আগে উল্টে এসে অন্তর গায়ে আরোপ করবে। অনেক 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 দেখো নি কেউ যে ওই কি হয়, কেউ হয়তো লাইব্রেরিতে আলমারির মধ্যে যে যাচ্ছে, আলমারি এসে তার লাইব্রেরি গায়ের উপর পড়ছে, ওই ব্যক্তির গায়ের উপর ভেঙে পড়ছে, অনেক ছবি বা ইয়ে দেখা যায় না। জি স্যার। হ্যাঁ, এইরকম বিষয়টা ভূমিকম্প হলে তো ওইরকম, মানে ওইরকম জিনিসের পাশে থাকা খুব বিপজ্জনক, কারণ ওটা হয়তো সে গায়ের উপর পড়লো আর ওটা নড়ানো যাচ্ছে না, ওঠাও যাচ্ছে না। এখন ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত বা দিশেহারা না হয়ে আহ নিচতলা যদি থাকে তাহলে দ্রুত সেখান থেকে বের হয়ে আসতে হবে। আর ভবনের উপরের তলায় থাকলে শক্ত খাট বা টেবিলের নিচে বা বিম বা কলামের পাশে আমাদের রুমের কোনায় আশ্রয় নিতে হবে। এই জায়গাগুলো বালিশ বা কুশন বা হেলমেট এগুলো দুহাত দিয়ে সুরক্ষা করতে হবে। এর মানে হলো কি, শোনো, প্রথমত এই যে বিল্ডিং এর যেটা কোণা বলা হয়, কোণাতে কিন্তু সাধারণত ইয়ে থাকে, কি বলা হয় ওই যে ওই যে মানে বড় বড় থাম থাকে, বিম। হ্যাঁ, মানে খুঁটি থাকে বিল্ডিং এর। বিল্ডিং এর খুঁটির অংশগুলোর সাথে থাকে হলো তোমার ইয়ে ওই যে গ্রেড বিম থাকে, ঠিক আছে, গ্রেড বিম থাকে, তারপরে উপরে থাকে হলো তোমার নর্মাল বিম, যেগুলো ছাদের বিম। তো এই বিমের অংশটা ওই যেহেতু ওই পিলারের সাথে লাগানো থাকে, সুতরাং পিলারের কাছে কেউ থাকলে ওই ছাদের অন্য অংশ ধসে পড়ে, ঠিক আছে, মাঝখানের অংশ ধসে পড়বে কিন্তু ওই অংশটা, ওই কানির অংশ গুলো ধসবি না, কানির অংশ কিন্তু ওর সাথে লাগেই থাকে, ঠিক আছে। তাহলে বিম দাঁড়িয়ে আছে, কানির অংশ ঝুলে আছে, তাহলে ওখানে ওখানে থাকলে কিন্তু তার বাঁচার সম্ভাবনা বেশি। সে যদি ওই বিল্ডিং এর মাঝখানে থাকে, অর্থাৎ মাঝখানে মানে ওই যে একটা ঘর যদি হয়, সেই ঘরের মাঝামাঝি জায়গা থাকলে মাঝখানের অংশ কিন্তু ধসে নিচের দিকে পড়ে যায়। এটা বোঝানো হচ্ছে। আর একটা হলো কি, হেলমেট থাকলে মাথায় পরে নিতে হবে, বালিশ থাকলে মাথার উপর দিতে হবে। দিলে কি হবে, দিলে তার মাথার উপর যদি ভারী আচ্ছা কোনো এখন। কিছু এসে পড়ে তাহলে সে সুরক্ষা থাকবে। আমার কথা এখন মনে হয় বুঝছো। জি স্যার। কাচের জানালা, বারান্দা, লাইট পোস্ট এগুলো থেকে দূরে থাকা লাগবে, কারণ কাচের যে জানালা আমরা লাগাই, এই যে তোমার কম্পনের কারণে তো এগুলো ফেটে যায়। হ্যাঁ, হ্যাঁ, এগুলো ভেঙে কিন্তু এসে গায়ের উপর পড়বে, ঠিক আছে, এগুলো বিপজ্জনক হয়ে যায় তখন। তারপরে হলো, এটি গেল কাচের জানালা, বারান্দা, লাইট পোস্ট এগুলো থেকে দূরে থাকা। তারপরে চলন্ত গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে দ্রুত খোলামেলা স্থানে আশ্রয় নিতে হবে, কারণ চলন্ত গাড়িতে থাকলে কি হবে, ভূমিকম্পের সময় গাড়ি ছিটকে গাড়ি রাস্তা থেকে এলোমেলো কোন দিকে কোথায় চলে হ্যাঁ যাবে। চলে যাবে। ভূমিকম্প একবার শুরু হলে আবারও হতে পারে, সুতরাং একটু ভূমিকম্প থামে গেছে আর তুমি সাথে সাথে বাসায় আসবা, আর তারপরে দেখা গেল যে আরো বড় ধরনের ভূমিকম্প হয়ে কিন্তু মহা বড় ক্ষতি হবে। কাজেই আমাদের আফটার শকের জন্য অপেক্ষা করা উচিত এবং
সম্ভব হলে খোলা মাঠে থাকাটা সবচেয়ে বেশি নিরাপদ। এবং অনেক এলাকাতে বড় ভূমিকম্প হলে তারা আর রুমে সহজে ফেরে না, যে আপনার শকটা পার হয়ে যাক তারপরে আমরা রুমে ফিরবো। এটা বিশেষজ্ঞরা তখন বলেই দেয় যে এখন আর সম্ভাবনা নাই, আপনারা বাসায় ফেরেন। ভূমিকম্প ভারী কিছুর নিচে আটকা পড়লে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর আহ টোকা দিয়ে উদ্ধার কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। মনোবল হারানো যাবে না, বেঁচে থাকার ইচ্ছাকে জাগিয়ে রাখতে হবে। ফোন বা টর্চ লাইট অযথায় খরচ করা যাবে না। গ্যাসের চুলা এবং বৈদ্যুতিক তারের সমস্যা দেখা দিলে অভিজ্ঞ টেকনিশিয়ানের দিয়ে চেক করে নিতে হবে। প্রয়োজন হলে সেগুলোকে আহ মানে খুলে ফেলতে হবে বা ঠিক করে নিতে হবে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি। বাংলাদেশে বিল্ডিং কোড মেনে চলে নতুন বাড়ি তৈরি করতে হবে। মার্শাল এটি সবাই করে নাকি? দক্ষ জি স্যার, রডের জায়গায় বাঁশ দিলে খুব চমৎকার বিল্ডিং আচ্ছা, কোড বানানো হয়। দক্ষ না, বিল্ডিং তৈরির সময় এটি হয় না, এটি হয় হয়তো অন্য প্রকল্পের বেলায়, আমরা সেটি নেওয়ার কথা নাই বা বলি। তো বিষয়টা হলো যে আমাদের যেটি হয় আর কি, যেটা আমি নিজে দেখছি সেটি হলো যে একটা বিল্ডিং এ ইঞ্জিনিয়াররা যে ধরনের রড ব্যবহার করতে বলে, অনেকে সেই মানে রড ব্যবহার করে না। আরেকটি হলো কি, সিভিল ইঞ্জিনিয়ার যারা মনে করো যে বুয়েট থেকে বা ওই ধরনের ভালো প্রতিষ্ঠান থেকে পাশ করছে, যেগুলোকে আমরা সাধারণত বিএসসি ইঞ্জিনিয়ার বলে থাকি। তা আমরা দেখি, আমাদের দেখা যায় প্ল্যানিং করে নেওয়ার সময় আমরা ওই ধরনের বিএসসি বা নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্ল্যান করি না। প্ল্যানটা করে নেওয়া হয় তথাকথিত সহকারী ইঞ্জিনিয়ারের কাছ থেকে, তারা কিন্তু ওই লেভেলের প্ল্যানিংই জানে না। ঠিক আছে, আমি আমার নিজের বন্ধুর একটা প্ল্যানিং তোমার হলো ওনাদের বাসার কাজ চলতেছে। ওরা প্রায় 5টা ফ্যামিলি একত্রিত মিলে জায়গা কিনেছে। ঠিক আছে, এবং এটাই প্রায় কোটি টাকার জায়গা, 1 কোটি টাকার জায়গা। তারপরে তোমার তার উপর বিল্ডিং করতেছে। কিন্তু দুঃখজনক হলে এটি সত্য যে তাদের নির্ভরযোগ্য ভালো ইঞ্জিনিয়ার তারা পায়। তাদের যে ইঞ্জিনিয়ার কাজ করতেছে আমি যতটুকু শুনেছি সে ডিপ্লোমা লেভেলের ইঞ্জিনিয়ার। খুবই দুঃখজনক এটি, যে আমি বললাম যে যেখানে তোমার 1 কোটি টাকার প্রজেক্ট, সে কয়েক কোটি টাকা দিয়ে পুরো বিল্ডিংটা হচ্ছে। সেখানে অবশ্যই আমি বলবো যে প্রয়োজন হলে একাধিক ভালো ইঞ্জিনিয়ারের সঙ্গে তার পরামর্শ করা উচিত ছিল, কিন্তু সে করেনি। আমি দেখছি বাড়ির ডিজাইনে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু দেখছি প্রচুর পরিমাণে ত্রুটিপূর্ণ, এবং সেখানে অযথা অনেক অপচয় করা হয়েছে। তো যাই হোক, আমি যদিও এ ব্যাপারে পুরো বিশেষজ্ঞ না, কিন্তু তারপর আমি ওই মানের বিল্ডিং শহরে আরো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আমি নিজেও দেখেছি, যেগুলো অনেক ভালো ভালো কোম্পানি তাদের অনেক বড় মাপের আহ মানে টেকনিশিয়ান যে তারা করতেছে, সেইটার সাথে ওই বিল্ডিং এর কোনো অংশের মিল নেই। এবং পিলার গুলো যে দিয়েছে সেই পিলার গুলো 5 থেকে 6 ফিট পর পর। আর সেগুলো পিলার কি, এক একটা পিলার মনে করো যে প্রায় ধরো 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি এরকম বড় বড় মানের পিলার। এখন এই যে যেগুলো 5 ফিট 6 ফিট পর পর পিলার আছে, ওই পিলারের মাঝখানে তো কোনো কোনো রুমও হচ্ছে না, কোনো কিছু ব্যবহার করতে পারতেছে না। তাহলে এখন তুমি চিন্তা করো যে মানে ভালো মানের দক্ষ মানে প্রকৌশলী ছাড়া এই সে ওই বাড়িটা ভালো করে নির্মাণ করতে পারবে? কখনোই সম্ভব না। এখানে জি আমাদের স্যার। অবশ্যই সচেতন হতে হবে। আমরা অনেকেই দেখা যায় যে একটু প্ল্যানিং করতে টাকা লাগে বেশি, এই জন্য করি কি আমরা সস্তা ইঞ্জিনিয়ারের কাছে যাই, কিন্তু সস্তা ইঞ্জিনিয়ার যে আমাদের অন্যদিকে ধ্বংস করে এটি আমাদের বুঝতে হবে। আর বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে তোমার বেশি বহু তলা ভবন করা যাবে না, এটি 4 তলা রিকমেন্ডস করা হয়। আর ভবন দোতলার বেশি করা হলে সেটি ইট কেনার মাঝখানে প্রত্যেক তলার আহ, জানালা এবং দরজার পাশে খাড়া রড ঢুকাতে হবে। মানে আমাদের তো বিল্ডিং হয় 2 ধরনের, একটা হলো কি তোমার ওই যে কংক্রিট ফ্রেমের যে বিল্ডিংটা করা হয় সেটিতে তো তোমার থাকে, পিলার থাকে, প্লাস তার সাথে হলো তোমার গ্রেড বিম সহ ছাদ বিম থাকে। আর আরেকটি হলো শুধু 10 ইঞ্চি ইটের গাঁথুনি দিয়ে বিল্ডিং। তো 10 ইঞ্চি ইটের গাঁথুনির বিল্ডিং কিন্তু অনেক হালকা বিল্ডিং, এগুলো বিল্ডিং এ কিন্তু খুব দ্রুত মানে ভেঙে পড়ার ঝুঁকি থাকে। এই জন্য ওই বিল্ডিং এর কথা বলা হচ্ছে ভেতরে রড ঢুকাতে হবে।
আর ভবনের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে অতিরিক্ত রড ব্যবহার করে কংক্রিট ঢালাই করে দুর্বল স্থানগুলোকে আয়তন বাড়ানো যেতে পারে। ভবনের নিচতলায় সম্পূর্ণ খোলা রাখা উচিত নয়। নিচতলা খুলে রাখলে কি হয় জানো? খোলা রাখলে হয় কি, বিল্ডিংটার কিন্তু নিচের দিকে যে তোমার ওই যে ভর যে পড়তেছে, এটি জি স্যার, কিন্তু মানে পুরা ভারসাম্য না। বিল্ডিংটাকে যে ধরে রাখবে এটা হ্যাঁ, হচ্ছে। অনেকে দেখা যায় নিচতলা সম্পূর্ণ খোলা রাখছে, খোলা রাখার ফলে কিন্তু ওই বিল্ডিংটার কিন্তু নিচতলাটা কিন্তু মজবুত অত থাকে না। সেমি পাকা ঘরের পাশে টানা দিয়ে রাখলে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়। এটার অর্থ হচ্ছে যে ঘরগুলো মানে আধা পাকা, ওই যে তোমার হলো নিচের অংশ পাকা, উপরের অংশ টিন শেড দিয়ে করা হচ্ছে, এই এই ক্ষেত্রে কি করা হয়, যে যদি আমরা আহ মানে রশি দিয়ে বা কোনো কিছু দিয়ে টানা দিয়ে সাইড দিয়ে রাখি, তাহলে এগুলো সহজে ভেঙে পড়বে না। আর গ্রামে যদি কারো মাটির বাড়ি থাকে, তাহলে সেগুলোকে তোমার কোনাকুনি ভাবে বাঁশ বা কাঠের কেসিং তৈরি করে সেগুলোকে সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। এই মোটামুটি ভূমিকম্প বিষয়ক প্রতিবেদন। তো আমি আশা করি যে এইটির আলোকে তুমি নিজস্বভাবে আরো বিভিন্ন সোর্স থেকে সহযোগিতা নাও, নিয়ে বই, নিজের যে বইটা আছে সেটিও পড়ো, পড়ে নিজের মতো করে এটি তৈরি করবা। কোনোভাবেই এটি হুবহু কপি করে কিন্তু লেখা যাবে না। জি স্যার। তো ঠিক আছে, এটি আমার শেষ কথা। তো তুমি ভালো থাকো। এই করে আমি এটার প্রতিবেদনটা ইনশাল্লাহ শেষ করছি।